আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্টসের আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে অনেক দিন পর আমাদের একটা প্রিমিয়াম ক্যারেক্টার ভবানী দাদু সিরিজের একটি নতুন গল্প। হ্যাঁ, বেশ কয়েক মাস পর আমাদের গল্প বাড়িতে ফিরলেন ভবানী দাদু। আজ আপনি শুনবেন ইশিকা হাজরার কলম থেকে ভবানী দাদুর নতুন গল্প দেবী বর্গ ভীমা। সোমপুরের জমিদার অতীন চৌধুরীর পরিবারের সাথে আমাদের আলাপ পরিচয় বেশ ভালোই ছিল। ওনাদের সাথে আমার পরিচয় হয়েছিল আমার ঠাকুরদার মারফত। ওনাদের জমিদার বলছি ঠিক কথা, তবে ওই সময় জমিদারি বলে জিনিসটা তখন আর তো ছিল না। কিন্তু বংশ পরম্পরায় নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ওনাদের ওপর থেকে জমিদার তকমাটা সময়ের সাথে সাথে মুছে যায়নি, বরং নামের আগে অলংকার হিসেবে রয়েই গেছে। তবে বর্তমান সময় ওনাদের প্রতিপত্তি, যশ, জমিদারির সমস্ত কিছুর বেশিরভাগটাই ফিকে হয়ে গেছে। বলতে গেলে আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই। তাছাড়া ওই পরিবারের সব মানুষজনও নিজেদের সুবিধার্থে আলাদা আলাদা শহরে পাড়ি দিয়েছেন। তবে বিশাল রাজপ্রাসাদটা তার ভগ্ন দশা নিয়ে এখনো জীবিত রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত ওই চৌধুরী বাড়ির বড় ছেলে নরেনের সাথে আমার মাঝে মাঝেই চিঠি আদান প্রদান হতো, কিন্তু সময়ের প্রবাহে সেই চিঠি বন্ধুত্বের সম্পর্ক থেমে গেছে কালের নিয়ম পালন করে। কেন দাদু, আপনারাও কি আমাদের মতো আড়ি আড়ি ভাব ভাব করছেন নাকি? দাদু হো হো করে হেসে উঠে পাশে বসে থাকা নন্টের পিঠে হালকা চাপড় দিয়ে বললেন, আমাদের তিন কাল কোথায় গিয়ে এককালে ঠেকেছে তার হিসেব নেই, সেখানে নাকি আবার আমরা আড়ি ভাব করব? বলি, এসবেরও তো একটা বয়স আছে নাকি? তোদের মতো ছোটটি তো আর আমি নেই। এখন এসব তোদেরই মানায়, আমাদের নয়। দাদু থামতেই আমি কৌতূহলী গলায় জিজ্ঞেস করলাম, তাহলে দাদু তোমাদের চিঠি লেখা থামলো কেন? দাদু জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে ভারী গলায় বললেন, আমরা নিজেরা থামাতে চাইনি রে। মৃত্যুর প্রতিঘাত এমনই যে নিজে থেকেই অনেক কিছু থামিয়ে দেয়। এই বুড়ো বয়সে একজন মনের কথা বলার মানুষ খুব কমই পাওয়া যায় রে। কিন্তু ওই সব কিছুরই একটা শেষ আছে। দাদুর কথায় আমরা সবাই চুপ করে বসে রইলাম। একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল আমাদের। এর মধ্যে দাদু চেয়ার ছেড়ে ঘরের কোণে বসে থাকা কাঠের আলমারিটা খুলে একটা মাঝারি সাইজের ব্যাগ বের করে নিয়ে আবার আমাদের সামনে রাখা চেয়ারে বসলেন। তারপর ব্যাগ থেকে কতগুলো হলুদ হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ আমাদের দিকে মেলে ধরলেন। সেগুলো দেখে নীলু বলল, বাপ রে দাদু, কত চিঠি লিখেছিলেন আপনারা! পুরো ব্যাগই তো দেখছি চিঠিতে ভর্তি, কিন্তু সব চিঠিগুলোই হলুদ হয়ে গেছে। এই হলুদ হয়ে যাওয়া চিঠিতে যে কতটা মনের আবেগ, অনুভূতি মিশে আছে সেটা তোদের কি করে বোঝাবো বলতো? তাছাড়া এই চিঠিগুলোর মধ্যে বেশিরভাগ চিঠির বয়স তোদের থেকেও বেশি। বয়সের ভারে ওরাও জীর্ণ হয়ে পড়েছে। হয়তো কোনো একদিন আমাদের মতো এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দাদু কথাগুলো বলে চিঠিগুলো ব্যাগে ভরতে যাবেন, তার আগেই
অসাবধানতাবশত ওনার হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে যেতেই একটা লাল পুঁটুলি উঁকি মারতে থাকে ব্যাগের ভেতর থেকে। গুলি ব্যাগটা তাড়াতাড়ি করে মেঝে থেকে তুলে নিয়ে দাদুর হাতে দিতেই উনি ব্যাগ থেকে সেই ছোট্ট লাল পুঁটুলিটা বের করে নিয়ে নিজের কপালে ছুঁয়ে প্রণাম করতেই গুলি জিজ্ঞেস করলো, ও দাদু, ওটা আবার কি? গুলির কথায় দাদু আমাদের সবার মাথাগুলো সামনে বাড়িয়ে দিতে বলে নিজেও খানিকটা ঝুঁকে পড়ে আমাদের সবার মাথায় ওই লাল পুঁটুলিটা ছুঁয়ে দিয়ে বললেন, এতে মা বর্গভীমার আশীর্বাদী ফুল আছে। আমরা সকলে একে অপরের মুখের দিকে চাইলাম। তারপর দাদুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বর্গভীমা, উনি উনি কোথাকার দেবী দাদু? কই আগে তো কোনোদিন ওনার নাম শুনিনি। তোরা কেউই ওনার নাম শুনিসনি? আমরা সকলে একে অপরের দিকে তাকালাম। তারপর মাথা নেড়ে বোঝালাম যে না, আমাদের মধ্যে থেকে কেউই ওই দেবীর নাম এর আগে কখনো শোনেনি। দাদু লাল পুঁটুলিটা ব্যাগের ভেতরে ভরে রেখে আমাদের উদ্দেশ্যে বললেন, তোরা তো সব আমার কাছে গল্প শুনতেই এসেছিস, তাহলে আজ ওই ভূত পেতনি সরিয়ে এই বর্গভীমা দেবী নিয়েই গল্পের আসরটা শুরু করি। কি বলিস, শুনবি তো? দাদুর দেওয়া এমন লোভনীয় প্রস্তাব নাকচ করার মতো বুদ্ধির অভাব আমাদের পড়েনি। তাই আমরা সকলে সমবেত কণ্ঠে আর দুদিকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ওনাকে হ্যাঁ বললাম। আমাদের কাছে সম্মতি পেয়ে দাদু বললেন, বেশ, তাহলে শুরু করি। তবে গল্প শুরুর আগে এক কাপ চা হলে জমে যেত, বুঝলি? দাদুর কথা শেষ হতে না হতেই মা ঘরের ভেতর প্রবেশ করে চা বিস্কুট দাদুর সামনে রেখে গেলেন। ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে দাদু বলতে শুরু করলেন, অতীন চৌধুরীর সাথে আমার ঠাকুরদার পরিচয় হয়েছিল গঙ্গা মেলায়। উনি বড় ধার্মিক মানুষ ছিলেন। বেশিরভাগ সময়টাতে উনি ঠাকুর দেবতার পুজো করে কাটাতেন। সেই জন্যই ঠাকুরদার সাথে এক সাক্ষাতেই ওনার গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই সূত্রে উনি কয়েকবার আমাদের গ্রামের বাড়িতে এসে থেকেছিলেন। আমার ঠাকুরদাও মাঝে মাঝে ওখানে যেতেন, কিন্তু সেবার ওনাদের বাড়ির ইষ্ট দেবতা মহাদেবের পুজোর অনুষ্ঠান থাকায় অতীন চৌধুরী ঠাকুরদার সাথে সাথে আমাকেও ওনাদের বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। আমার তখন ভারী মজা। ঠাকুরদার সাথে করে ট্রেনে চড়ে রওনা দিয়েছিলাম ওনাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা অবশ্য পুজোর দুদিন আগেই রওনা দিয়েছিলাম, কারণ উনি বারবার আগে থেকে ওখানে পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন ঠাকুরদাকে। আমরা যখন সোমপুর স্টেশনে গিয়ে পৌঁছলাম তখন বেলা গড়িয়ে দুপুর হয়েছে। তবে আকাশে হালকা মেঘের আভাস রোদের হাত থেকে মুক্তি দিলেও বাতাসের গুমোট ভাবটায় আমাদের হাঁসফাঁস করার মতো অবস্থা। স্টেশন থেকে ওনাদের বাড়ির দূরত্ব নয় করে 3 কিলোমিটার। অতীনবাবু অবশ্য গরুর গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু ঠাকুরদা আমাদের আসার কথা ওনাদের না জানানোয় গরুর গাড়ি ছাড়াই পায়ে হাঁটা পথেই হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি ক্লান্ত হয়ে ঠাকুর দাদাকে সামনের দিকে একটা মন্দিরের দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করলাম। ও দাদু, সামনের ওই মন্দিরটা একটু বসবে গো? আমার পায়ে বড্ড লাগছে, আর জল তেষ্টাও পেয়েছে খুব। চলো না গিয়ে একটু বসি, আমি আর একটু হাঁটতে পারছি না। আমার কথায় ঠাকুরদা অল্প হেসে আমার হাত ধরে সামনের মন্দিরের দিকে এগিয়ে চললেন। মন্দিরটার সামনে পৌঁছতেই বুঝলাম এটা মা কালীর মন্দির। ঠাকুরদা মন্দিরে উঠে মাকে প্রণাম জানিয়ে দেয়ালে হেলান দিয়ে বসলেন। ওনার দেখা দেখি আমিও দেবীকে প্রণাম করে দাদুর পাশে বসলাম। তারপর দাদুর হাত থেকে পুঁটলিটা নিয়ে জলের খোঁজ করতে যাব এমন সময় একজোড়া চুড়ি ভর্তি নারীর হাত
আমার মুখের সামনে দুটো জলের ঘটি ধরতেই আমি আর ঠাকুরদা একসাথে চমকে সেদিকে তাকাতে দেখি একজন নারী হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ওনার পরনে লাল পাড় সাদা শাড়ি, গা ভর্তি সোনার গয়না, মাথার খোঁপায় গোঁজা একটা লাল টকটকে জবা ফুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর পরা। ওনাকে এক ঝলক দেখেই মনের মধ্যে কেমন একটা প্রশান্তি অনুভব হলো। উনি যে কোনো বনেদি পরিবারের স্ত্রী সে বিষয়েও কোনো সন্দেহ নেই। ঠাকুরদার দিকে ফিরে তাকাতেই দেখলাম উনিও শ্রদ্ধার দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছেন ওনার দিকে। আমাদের এমন অবাক হয়ে যেতে দেখে উনি মৃদু স্বরে বললেন, অনেকটা পথ এসেছেন, আর গন্তব্য পৌঁছাতেও কিছুটা সময় লাগবে, তাই একটু ঠান্ডা জল পান করে গলা ভিজিয়ে নিন। আপনার নাতিও যে বড় ক্লান্ত হয়ে পড়েছে। কথাগুলো বলে জলের ঘটি দুটো আমাদের দিকে এগিয়ে দিলেন সেই মহিলা। আমরাও তৃষ্ণার্ত চাতকের মতো ঠান্ডা জল পেতেই এক নিঃশ্বাসে শেষ করে বুকের ভেতরটা একটু শান্ত করলাম। তারপর ঠাকুরদা ওনার হাতের ঘটি ফিরিয়ে দিতে উনি আমাদের সামনে শান্ত হয়ে বসে বললেন, অতীন চৌধুরীর বাড়ি যাচ্ছেন সেটা একবার ওনাদের জানাননি? আপনারা যে এতটা পথ হেঁটে ওনাদের বাড়ি যাচ্ছেন সেটা জানলে কিন্তু উনি রাগ করবেন। ওনার এমন কথায় ঠাকুরদা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমরা যে অতীন চৌধুরীর বাড়ি যাচ্ছি সে কথা আপনি জানলেন কি করে? তাছাড়া আপনার পরিচয় বা কি? ঠাকুরদার কথায় খিলখিলিয়ে হেসে উঠলেন উনি। বললেন, আমার পরিচয় সে আপনারা সময় হলেই পেয়ে যাবেন। আর এই পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যেটার সম্বন্ধে আমি অজ্ঞাত থাকব, বরং এই ব্রহ্মাণ্ডের প্রতিটা খুঁটিনাটি বিষয় আমার চোখের সামনে ভাসমান। তবে এসব কথা এখন বাদ দিন, এখন অতীন চৌধুরীর বাড়িতে যান, ওখানে আপনার জন্য একটা বড় কাজ রয়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই। ওদের বংশ পরম্পরায় চলে আসা মহাদেবের পুজো করব আমি। ওনারা এত বড় একটা দায়িত্ব দিয়েছেন আমার উপর, সেটা তো নিষ্ঠার সাথে পালন করতে হবে বই কি। অবশ্যই সে দায়িত্ব পালন করতে হবে, তবে তার থেকেও একটা বড় দায়িত্ব রয়েছে আপনার উপর। ঠাকুরদা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বড় দায়িত্ব? কই, অতীন বাবু তো এই নিয়ে আমায় কিছু বলেননি। তবে যাই হোক না কেন, সে কথা আপনি জানলেন কি করে বলুন তো? আপনি কি চৌধুরী পরিবারের কেউ হন? ওই চৌধুরী পরিবারের সাথে আমার সম্পর্ক অনেক গভীর আর নিবিড়, কিন্তু সেই সম্পর্কের বাঁধন এখন গভীর অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আর সেই অন্ধকার থেকে তোমাকে সবটা আবার দিনের আলোয় ফিরিয়ে আনতে হবে, তাতে করেই মানুষগুলোরও মঙ্গল হবে। আমি দুঃখিত, কিন্তু আপনি ঠিক কোন বিষয়ে বলছেন আমি এখনো বুঝে উঠতে পারছি না। আর তাছাড়া এসব ওনাদের বাড়ির ব্যাপার, আমি একজন বাইরের মানুষ হয়ে কি বা করতে পারি বলুন? আমি জানি সমস্ত বিষয়টাই আপনার কাছে ধোঁয়াশা আর এলোমেলো, তবে এখন আর আমি এর থেকে বেশি কিছু আপনাকে বলবো না। আমি কেবল আপনাকে একটা ইঙ্গিত দিয়ে রাখলাম যাতে আপনার অসুবিধা না হয়। বাকিটা অতীন চৌধুরী আপনাকে বলবেন। কামিনী, ও কামিনী, মন্দিরে আছো নাকি? এই দাঁড় করাও তো, দাঁড় করাও। ওই তো মন্দিরের উপর কারা যেন বসে রয়েছে। ও হ্যাঁ, ওই তো ওরাই। আরে দাঁড় করাও এখানে। হ্যাঁ। দুপুরের এমন নির্জন রাস্তায় বয়স্ক লোকের ভারী গলা শুনে আমি মন্দিরের ঘেরা অংশে মুখ উঁচিয়ে দেখলাম ধুতি পাঞ্জাবি পরা একজন ঠাকুরদার বয়সী বৃদ্ধ গরুর গাড়ির ছুঁয়ের ভেতর থেকে বেরিয়ে এসে অতি সাবধানে নিচে নামলেন। ওনার বলিরেখা পড়া মুখে মিশ্র প্রতিক্রিয়ার ভাব ফুটে উঠেছে। আমার পাশাপাশি ঠাকুরদাও যে কখন উঠে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। সামনের বৃদ্ধটিকে দেখে ঠাকুরদা আমাকে মন্দির থেকে বেরোতে বলে
নিজেও ওই লোকটার দিকে এগিয়ে গেলেন। কিন্তু আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকিয়ে রইলাম, কারণ এতক্ষণ ধরে আমার সামনে বসা যেই নারীর সাথে আমরা কথা বলছিলাম, এখন পুরো মন্দির জুড়ে তার কোনো অস্তিত্ব নেই। এইটুকু সময়ের মধ্যে উনি কোথায় যে চলে গেলেন বুঝতে পারলাম না। কেবল উনি যে জায়গাটায় বসেছিলেন দেখলাম সেখানে ওনার খোঁপায় গোজা সেই জবা ফুলের মালাটা পড়ে রয়েছে। ও ভবানী, তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? তোকে তো যাওয়ার জন্য ডাকলাম, শুনতে পাসনি? আমাকে মন্দিরের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুরদা আর সেই বৃদ্ধ লোক কখন যে আবার মন্দিরে উঠে এসে আমার পাশে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। আমি ওনাদের দিকে এক পলক তাকিয়ে বললাম, দাদু, উনি চোখের সামনে থেকে কোথায় একটা মিলিয়ে গেলেন। এই দেখো, শুধু জবা ফুলটা পড়ে রয়েছে। আমার কথায় ঠাকুরদা নিজেও চমকে উঠে চারপাশটা লক্ষ্য করে জোর গলায় বললেন, উনি তোর সামনে দিয়ে গেছেন নিশ্চয়ই, তুই হয়তো খেয়াল করিসনি। না দাদু, উনি যাননি। গেলে তো তোমরাও নিশ্চয়ই দেখতে পেতে, কিন্তু তোমরাও তো ওনাকে যেতে দেখোনি। তাহলে বলো তো উনি গেলেন কোথায়? আমাদের কোনো কথা বুঝতে না পেরে বৃদ্ধটি নিজের মাথার কাঁচা পাকা চুলগুলো ঠিক করে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলুন তো? এখানে কেউ কি ছিল? আপনাদের পরিচিত কেউ? এরপর ঠাকুরদা একের পর এক মন্দিরে সেই নারী সম্পর্কিত ঘটনাগুলো ওনাকে পর পর বলে গেলেন। বুঝলাম ইনিই হচ্ছেন অতীন চৌধুরী। ওনার বাড়িতে গিয়েই আমরা উঠব। কিন্তু ঠাকুরদার থেকে সমস্ত ঘটনা শোনার পর দেখলাম ওনার মুখে এক রাশ কৌতূহল আর বিস্ময়ের মেঘ জমেছে। কিন্তু সেসব নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে উনি আমার আর ঠাকুরদার উদ্দেশ্যে বললেন, আমি বোধহয় একটু একটু বুঝতে পেরেছি। এইসব নিয়ে পরে আলোচনা হবে না হয়, কিন্তু এখন আর দেরি করবেন না। এখানে একেই দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তার উপর আপনারা যে আসবেন সে খবরও আমাকে জানাননি। আমি যদি জানতাম স্টেশনেই গরুর গাড়ি নিয়ে পৌঁছে যেতাম। শুধু শুধু এতটা পথ আপনাদের হেঁটে আসতে হতো না। ভাগ্য ভালো, গ্রামের একজন আপনাদের আসতে দেখে আমার খবর দিল, তাই আমিও আর এক মুহূর্ত দেরি না করে এখানে এসে পৌঁছালাম। চলুন চলুন, বাড়িতে সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। এই বলে উনি আমাদের গরুর গাড়িতে বসিয়ে নিজেও বসে চালককে নির্দেশ দিলেন বাড়ি ফেরার পথ ধরার জন্য। অতীন দাদু আর ঠাকুরদা নিজেদের মধ্যে নানান গল্পে মশগুল হয়ে পড়লেন, কিন্তু আমার ধ্যান তখনও আমার হাতে থাকা সেই লাল জবা ফুলটার দিকে। ওনাদের বিশাল রাজপ্রাসাদের মতো জমিদার বাড়িতে যখন পৌঁছলাম তখন বিকেল হব। আজ বাদে দুদিন পর বাড়িতে পুজোর কারণে চৌধুরী বাড়িতে যেন মানুষের সমাগম ঘটেছে। প্রতিটা মানুষ কিছু না কিছু কাজে ব্যস্ত, কারোর দুদণ্ড বসার সময় পর্যন্ত নেই। আমরা পৌঁছতেই অতীন দাদু আমাদের নিয়ে বাড়িতে প্রবেশ করতে যাবেন, এমন সময় গ্রামের একজন প্রায় চিৎকার করতে করতে অতীন দাদুর সামনে এসে হাঁপিয়ে গিয়ে নিজের ফুলে ওঠা শ্বাসকে যথাসম্ভব সামলে নিয়ে বললেন, কর্তামশাই, ও কর্তামশাই, আবারও একই ঘটনা ঘটছে। দিদি উনি আবারও আগের মতো করছিল। তালতিকির পুকুর ঘাটে এখন উনি জ্ঞান হারিয়ে পইরা আসে। আমার বউ আর মাইয়া অবশ্য ওনার কাছে বসে আসে। আপনি যত শিগগিরই পারেন চলুন, একবারটি চলুন। লোকটার কথায় অতীন দাদুর মুখখানা ততক্ষণে ফ্যাকাশে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে।
যে সকল মানুষজন কাজে ব্যস্ত ছিলেন তারাও দেখলাম নিজেদের কাজ ভুলে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত হয়ে উঠেছে। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন মহিলা আকুল স্বরে কাঁদতে কাঁদতে বাইরে এসে অতীন দাদুর সামনে দাঁড়িয়ে আশপাশের সমস্ত মানুষজনকে অগ্রাহ্য করে হাত জোর করে জড়ানো গলায় বললেন, ও বাবা, বাবা আপনি শুনলেন, আমাদের দেবী আবারও জ্ঞান হারিয়েছে। ওকেও আপনি বাড়িতে ফিরিয়ে আনুন। আমি জানি না কিসের প্রতিদান হিসাবে আমার মেয়েটাকে এসব সহ্য করতে হচ্ছে। আমি মা হয়ে বারবার আমার মেয়েটার এমন দশা আর চোখে দেখতে পারছি না। দয়া করে আপনি ওকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন, নয়তো আমি নিজেই যাব আমার মেয়েকে ফিরিয়ে আনতে। অতীন দাদু ওনার কথায় বিচলিত হয়ে বললেন, দাঁড়াও বৌমা, শান্ত হও তুমি। আমি এক্ষুনি লোক নিয়ে যাচ্ছি, দিদিভাইয়ের কিচ্ছুটি হবে না, আর সাথে করে বদ্যি মশাইকেও ডেকে আনছি। তুমি বেশি চিন্তা করো না। এই বলে তিনি সামান্য ইতস্তত করে আমাদের দিকে তাকালেন। ঠাকুরদা ওনার মুখের ভাব দেখে ওনার অস্বস্তি বুঝতে পেরে বললেন, আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না, চলুন আগে আপনার নাতনিকে বাড়িতে ফিরিয়ে আনি, তারপর বাকি কথা হবে। আর ভবানী বাবা, তুই ওনাদের সাথে বাড়িতে গিয়ে বিশ্রাম নে। ঠাকুরদার কথা শুনে আমি আশেপাশের মানুষগুলোকে এক ঝলক দেখে নিলাম। এরকম অচেনা জায়গায় ঠাকুরদাকে ছেড়ে একা থাকতে হবে ভেবেই আমার মনের মধ্যে কেমন যেন হতে লাগলো। আমি ঠাকুরদাকে কিছু বলতে যাব, তার আগে উনি আমার মুখ দেখে বললেন, কিছু বলতে হবে না তোকে, আমার সঙ্গেই চল। এতটা পথ এসেছিস, বিশ্রামের জন্যই বাড়িতে থাকতে বলছিলাম। যাকে অসুবিধা নেই, তুই যখন আমার সাথেই থাকবি, চল আমার সাথে। অতীনবাবু, আমাদের দেরি করা ঠিক হবে না, চলুন যাওয়া যাক। ঠাকুরদার কথায় সম্মতি জানিয়ে চারজন লেঠেল সহ আমরা বেরিয়ে পড়লাম তালদিঘির ঘাটের উদ্দেশ্যে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পেছনের পাতলা জঙ্গল পেরিয়ে প্রায় 10 মিনিট হেঁটে পৌঁছতে হয় তালদিঘির ঘাটে। এদিকটা মানুষের যাতায়াত খুব একটা বেশি নেই, তবে একটা ভাঙা মন্দির আর এদিক ওদিক দু একটা ভাঙা কুটির দাঁড়িয়ে রয়েছে ফাঁকা জায়গাটায়। তাদের সামনেই সিঁড়ি বাঁধানো ঘাটটা নেমে গেছে নিচের দিকে। পুকুরটা অনেকদিন অব্যবহারের ফলে জলের উপর কালো সবজেটে আস্তরণ পড়েছে। মাঝখানে বেখাপ্পাভাবে কয়েকটা কচুরিপানা মুখ তুলে চেয়ে রয়েছে আকাশের দিকে। তাছাড়া মন্দির, ভাঙা বাড়িগুলোকেও লতা গাছগুলো নিজেদের দখলে নিয়ে সবুজ করে তুলেছে। কয়েক জায়গায় দেওয়ালের ফাটলের মাঝে বট অশ্বত্থর নতুন প্রাণ সঞ্চার হয়েছে। ওই যে কর্তাবাবু, ওখানে একদম ঘাটে কিনারা সিঁড়িতে শুয়ে রয়েছে দিদিমণি। আপনারা আসুন দেখি, আর আমার পিছন পিছন আসুন। লোকটির কথা মতো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে ঘাটের সামনে দাঁড়াতে দেখলাম একটা বছর 9-এর ছোট্ট মেয়ে লালপাড় সাদা শাড়ি পরে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। তার মাথাটা একজন মহিলার কোলে। উনি যে লোকটির স্ত্রী সেটা বুঝতে অসুবিধা হলো না। আর তার পাশে ভীত মুখে বসে রয়েছে ওনাদের কন্যা। অতীন দাদু আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সিঁড়ি ভেঙে ওনার নাতনির কাছে গিয়ে ওর ছোট দেহটা নিজের কোলে তুলে নিয়ে মহিলা আর লোকটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালেন। মহিলাটি মাথা নেড়ে অতীন দাদুর উদ্দেশ্যে বলল, ভাগ্যিস আপনারা তাড়াতাড়ি আইয়া পড়েছেন, নইলে দিদিমণিকে নিয়ে একা একা বসে থেকে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। জানি না বাপু, কিসের তারে দিদিমণির সাথে এমন হচ্ছে। ভগবান করুক দিদিমণি তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠুক। আর কর্তাবাবু, আপনি আমাদের কাছে ভগবান মানুষ, তাই আমাদের ধন্যবাদ দিয়া ছোট করিবেন না।
অতীন দাদু মুখে কিছু বললেন না, কেবল মাথা নেড়ে মুখভঙ্গিমায় কৃতজ্ঞতা জানালেন। ছোট মেয়েটিকে কোলে নিয়ে অতীন দাদু ফিরতেই সেই মহিলাটি হু হু করে কেঁদে উঠে বাচ্চা মেয়েটিকে দাদুর কোল থেকে নিজের কোলে নিয়ে বারবার দেবীর নাম ধরে ডাকতে লাগলেন। কিন্তু ও প্রান্ত থেকে কোনো উত্তর এলো না। বদ্যি এসে বিছানায় জ্ঞানহীন হয়ে শুয়ে থাকা বাচ্চা মেয়েটির নাড়ি পরীক্ষা করে সাদা কাগজে মোড়া বড়ির মতো কিছু একটা ওর মুখে পুড়ে দিয়ে বাকিদের উদ্দেশ্যে বললেন, দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, দেবীর শরীরে কোনো রকম অসুস্থতা বা অস্বাভাবিক রোগের লক্ষণ আমি পাইনি। তাই বারে বারে ঠিক কী কারণে ও জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ছে সে উত্তর আমি দিতে পারবো না। সেরকম হলে আপনারা একবার ওকে নিয়ে কলকাতায় যেতে পারেন। ওনার কথায় মহিলাটি আবারও ডুকরে উঠলেন। অতীন দাদু ওনাকে শান্ত হতে বলে নিজে বদ্যিমশাইকে বাইরে পর্যন্ত ছেড়ে আসতে গেলেন। ওই ফাঁকে ঠাকুরদা এগিয়ে গিয়ে ঘুমন্ত দেবীর মাথায় হাত রেখেই খানিক চমকে উঠে পেছনের দিকে সরে এলেন। ওনাকে ওরম চমকে উঠতে দেখে মহিলাটিও অবাক হয়ে দাদুর দিকে তাকালেন। তারপর উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক আছেন তো? ওরকম ভাবে হঠাৎ পিছিয়ে এলেন যে, আপনার শরীর ঠিক আছে তো? ঠাকুরদা হতভম্ব ভাবটা তখনও কাটিয়ে উঠতে পারেননি। তিনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সাদা পালঙ্কের ওপর শুয়ে থাকা সেই ছোট্ট মেয়েটির দিকে। তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে বললেন, আপনার মেয়ের জন্মতিথি কবে বলতে পারেন মা? এরকম পরিবেশে ঠাকুরদার এমন প্রশ্নে কিছুটা অবাক হলেন মহিলা। তারপর বললেন, 27 ভাদ্র রাত 12টায় কৌশিকী অমাবস্যা তিথিতে। কিন্তু কেন বলুন তো? না, সেরকম কিছু নয়। তবে আপনার মেয়ে যে শুভ শক্তির অধিকারী, মাঝে মাঝে সেই শক্তির প্রবলতায় ওর এরূপ অবস্থা হয়। তবে ভয়ের কিছু নেই, সবই যে মায়ের লীলা। এমন সময় অতীন দাদু ঘরে প্রবেশ করলেন, আর ওনার পেছন পেছন হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন আরো এক ভদ্রলোক। উনি কারো দিকে দৃষ্টিপাত না করে সোজা বিছানায় শুয়ে থাকা ছোট মেয়েটার পাশে বসে কয়েকবার নাম ধরে ডাকলেন, বাবা, তুমি খুকিকে ডেকো না। ও যে এখন শুভ শক্তির সংস্পর্শে রয়েছে, ওকে একটু সময় দাও, দেখবে ও নিজে থেকেই চোখ মেলে তাকাবে। এতক্ষণে লোকটি মুখ তুলে আমাদের দিকে তাকালেন। নতুন মুখ দেখে খানিক অবাকও হলেন। ঠাকুরদা কিছু একটা বলতে যাবেন, তার আগে অতীন দাদু বললেন, খোকা, ইনি হলেন কামিনীচরণ ভট্টাচার্য। এইবার উনি আমাদের মহাদেবের পুজো করবেন। আর ওই যে ও হলো ওনার নাতি ভবানী। আর এই যে আমার ছোট ছেলে সুরেন, বৌমা রাধা, আর আমার দিদিভাই দেবিকা। চিন্তা করবেন না, আপনার দিদিভাইয়ের সাথে খারাপ কিছু হচ্ছে না, আর হবেও না। জানেন তো, দেবিকা কিন্তু মা কালীর আর এক নাম। তাই সকল বিপদ হতে মা কালী ওকে রক্ষা করবে। আর আপনারাও নিশ্চিন্ত থাকুন। আমি জানি বাবা মায়ের মন সন্তানদের জন্য সব সময়ই আকুল হয়ে থাকে, তবে এক্ষেত্রে আমার কথা বিশ্বাস করতে পারেন। ওনাদের কথার মাঝে দেবী চোখ রগড়ে বিছানায় উঠে বসতেই রাধা কাকিমা দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরল। এরপর নানান কথা চলল। দেবীকে নানা প্রশ্ন করলেও তার কাছে কোনো উত্তর পাওয়া গেল না। সারাদিনের ক্লান্তির পর একটু বিশ্রাম নেওয়ার জন্য
আমাদের নির্ধারিত অতিথিশালায় গেলাম। ততক্ষণে বাড়ির আদুরে নাতনির জ্ঞান ফেরার খবরে বাড়িতে আবার আনন্দের হইচই শুরু হয়ে গেছে। সেই সাথে বাড়ির পুজোর সমস্ত কাজও শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু জল খাবার খেয়ে সন্ধ্যার সময় দাদু তৈরি হলেন মহাদেবের সন্ধ্যা আরতির জন্য। জমিদার বাড়ির একপাশে এই অতিথিশালা, অন্যদিকে মহাদেবের বড় মন্দির। দুদিন পরে পুজো হলেও নিত্য সন্ধ্যা আরতির সময়ও গ্রামের প্রায় সব লোকই মন্দিরে উপস্থিত। আসলে যিনি ওনাদের নিত্য পুজো করেন তিনি অসুস্থ হয়ে পড়াতেই ঠাকুরদাকেই পূজা করার জন্য অনুরোধ করেছিলেন অতীত দাদু। ঢাক ঢোল বাজিয়ে কাসর ঘণ্টা আর শঙ্খের ধ্বনিতে ঠাকুরদা এক মনে সন্ধ্যা আরতি করে চলেছেন। ধূপের গন্ধে চারিদিকে একটা শান্তির আভাস। আমি এক মনে পুজো দেখছি। এমন সময় দেখি দেবী গুটি গুটি পায়ে কাকিমার পাশ থেকে উঠে বাইরের দিকে যাচ্ছে। সকলে তখন সন্ধ্যা আরতি দেখতে ব্যস্ত। আমি কি করব বুঝতে না পেরে নিজেও ওর পিছু নিলাম। দেখি দুপুরের সেই নারীটির সাথে অনর্গল কথা বলছে দেবী। ওকে দেখে একবারের জন্য মনে হলো না বিকেলে জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় পড়েছিল। নারীটিও ওর কথার প্রত্যুত্তরে মৃদু হাসছে আর কথার জবাব দিচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ততক্ষণে কাঁসর ঘণ্টার ধ্বনি আরো বেড়েছে। দূর থেকে ওদের কোনো কথাই শোনা যাচ্ছে না, তবুও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তোরা হয়তো বললে বিশ্বাস করবি না, কিছুক্ষণ পরেই ওই নারীটি আমার চোখের সামনে কালো অন্ধকারের মধ্যে কর্পূরের মতো মিলিয়ে গেল। হ্যাঁ, আমি স্তব্ধ হয়ে সেই অন্ধকারের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, আসলে কি আমি ঠিক দেখছিলাম? আমার ভাবনার মাঝে জামার কোনায় টান পড়তে দেখি দেবিকা তার গোল গোল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর মিষ্টি অথচ রাগী কণ্ঠে বলল, তুমি জানো না লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা পাপ? আমি ভুরু কুঁচকে কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, তুমি জানো না একা একা সন্ধ্যাবেলা বাইরে বেরোতে নি? তোমার বাবা মা চিন্তা করবেন তো। এরকম আর একদম করবে না, বুঝলে? তুমিও আর কখনো লুকিয়ে লুকিয়ে কথা শুনবে না, ঠিক আছে? চলো এবার ভেতরে চলো, নইলে মা এক্ষুনি বকা দেবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সোজা মন্দিরের ভেতরে গিয়ে চুপটি করে বসে পড়ল। পুজো শেষে রাতের খাবার খেয়ে দাদু আর আমি বাইরের চাতালে চুপচাপ বসে আছি। এমন সময় একটা সাদা পেঁচা উড়ে গিয়ে বসলো বাড়ির ছাদে। ঠাকুরদা সেদিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে কিছু একটা বললেন। হঠাৎ সেদিকে তাকিয়ে আমার সন্ধেবেলার কথাটা মনে পড়তেই ঠাকুরদাকে সবটা জানালাম। ঠাকুরদা সবটা শুনে চুপ করে থাকলেও অন্ধকারের মধ্যে থেকে অতীন দাদু আমাদের সামনে এসে বললেন, আপনি নিশ্চয়ই অনেক কিছুই বুঝতে পেরেছেন এতক্ষণে, আর ক্ষমা করবেন আড়ালে দাঁড়িয়ে আপনাদের কথা শোনার জন্য। আসলে আমি আপনার কাছেই আসছিলাম, আর সেই সময় ভবানী আপনাকে সন্ধ্যের ঘটনাটা বলছিল, তাই আমি আর ক্ষমা করবেন আমায়। না না, ক্ষমা চাইবার মতো আপনি কিছুই করেননি। তবে আপনার থেকে যে অনেক কিছু জানার আছে, কিছুই যে ঠিক বুঝতে পারছি না আমি। আর আপনার নাতনি দেবিকা, সে সাধারণ শিশু হলেও কোনো এক শুভ শক্তির প্রভাব তার উপর বর্তমান। সে বিষয়ে আপনিও নিশ্চয়ই অবগত। হ্যাঁ, দিদি ভাইয়ের জন্ম হয়েছিল কৌশিকী অমাবস্যার রাতে, আর খুব অদ্ভুতভাবেই দিদি ভাইয়ের জন্মের সাথে সাথেই একই হাসপাতালে ভর্তি আমার মরণাপন্ন মেয়ে ডাক্তারদের কথা মিথ্যা করে দিয়ে আবার জীবিত হয়ে উঠেছিল। ব্যাপারটা বড় সাধারণ ঘটনা হলেও
আমার কাছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক ছিল না। তাছাড়া ভগবানের আশীর্বাদে ওর জন্মের সাথে সাথেই আমাদের বাড়িতে শ্রীবৃদ্ধিও ঘটেছিল বটে। আমাদের জমি সংক্রান্ত একটা মামলা প্রায় বছরখানেক ধরে চলছিল, কিন্তু আবারও ঘটল আশ্চর্য ঘটনা। জমির মালিকানা আমরাই পেলাম। এরকম আরও অনেক ঘটনাই আছে, আর সবটাই দিদিভাইয়ের জন্মের পর। আমাদের বাড়িতে ওই সামনের দিকটা, ওই গেটের কাজটায় এখন অন্ধকারে দেখতে পাবেন না, সকাল হলে দেখাবো আপনাদের। তবে এখন ঘটনাটা বলি শুনুন। ওখানে একটা জবা ফুলের গাছ বসিয়েছিলাম শখের বশে। তাকে অনেক যত্ন আত্তি করেও একটা ফুল ফোটাতে পারিনি। বুঝে গিয়েছিলাম এই গাছ ফুল দিতে অক্ষম। কিন্তু হাসপাতাল থেকে যেদিন দিদিভাইকে নিয়ে বাড়ি ফিরলাম, সেদিন আমাদের অবাক করে দিয়ে পুরো গাছ জুড়ে ফুটেছিল রক্ত জবার সমাহার। এই সমস্ত ঘটনার ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দিদিভাই এই বাড়ির জন্য অনেক শুভ। সে তো অবশ্যই। আচ্ছা, আর একটা কথা বলুন তো, আপনাকে দুপুরে যেই নারীর বর্ণনা দিয়েছিলাম, সেরকম কাউকে আপনি চেনেন কি না? না, আমি চিনি না বটে, তবে আমার দিদিভাই চেনে। মানে? আসলে দিদিভাই অদৃশ্য কোনো একজনের সাথে মাঝে মাঝেই কথা বলে। ওকে জিজ্ঞাসা করলে আপনাদের মতোই একজন নারীর বর্ণনা দেয়। বলে ওর নাকি অনেক দায়িত্ব রয়েছে। প্রথম আমরা এগুলোকে ওর নিছক কল্পনা বলেই ভেবে নিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি সত্যিই কেউ আছেন, কিন্তু সেই নারীকে আমরা কেউ চাক্ষুষ দেখিনি। বুঝলাম। আজ অনেকটা রাত হলো, চলুন গিয়ে শুয়ে পড়ুন। এত দেরি করে রাত জাগা মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমরাও যাই, বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর কোনো অসুবিধা হলে বাইরে পাঁচু শুয়ে থাকবে, ওকে ডেকে নেবেন কেমন? আর নয়তো আমাকেও রাখতে পারেন। কাল আবার আমার মেয়ে আসবে, কিন্তু বড় খোকাটা যে কবে আসবে কি জানি। বলল কি একটা দরকারি কাজ পড়ে গেছে। ওর ছোট ছেলে তোমারই বয়সী, বুঝলে ভবানী। ও এলে তুমিও একটা নতুন বন্ধু পাবে এখানে। জানি এখানে তোমার বয়সী ঠিক সঙ্গী নেই বলে তোমারও একটু মন খারাপ করছে, তবে চিন্তা করো না, গ্রামে অনেক তোমার বয়সী ছেলেরা আছে, তাদের সাথে ভাব হয়ে যাবে তোমার, দেখো হয়ে যাবে। আমার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলে মৃদু হাসলেন উনি। রাতে শুয়ে আছি, এমন সময় আধো ঘুমের মধ্যে মাথায় কোমল হাতের ছোঁয়া পেতে চট করে চোখ খুলে দেখি সেই দুপুরের নারীটি আমার পাশে বসে রয়েছেন। ঘরের অন্ধকারের মধ্যে ছোট্ট লণ্ঠনটা বহুক্ষণ আগে নিভে গেলেও ওই নারী মূর্তির শরীর থেকে একটা হলুদ আলোর আভাস ঠিকরে বেরোচ্ছে। আমি কোনো মতে হাত দিয়ে ঠাকুরদাকে হালকা ধাক্কা দিতে উনি আমার হাতটা শক্ত করে ধরলেন। বুঝলাম উনিও আমার মতোই জেগে আছেন। ঘরের মধ্যে ধূপের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমার যতদূর মনে পড়ে এই ঘরে সন্ধ্যের পর আমরা কোনো ধূপ জ্বালাইনি। রাতের অন্ধকারে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক আর ঝিঁঝি পোকাদের একঘেয়ে সুর। কারো মুখে কোনো কথা নেই, কেবল নিঃশ্বাস প্রশ্বাসের ধীর তালে ওঠার শব্দ কানে আসছে। ঠাকুরদা নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, আপনি যে কোনো সাধারণ মানবী নন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার উদ্দেশ্য কি সেটা বুঝতে পারছি না। তাছাড়া কয়েকজন ছাড়া বাকি সকলের কাছেই আপনি অদৃশ্য, আর আপনার শরীর থেকে এই রশ্মি নির্গত হচ্ছেই বা কি করে? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি আপনি শুভ শক্তির প্রতীক। সত্যি করে বলুন তো, আপনি কে?
আমার পরিচয় আপনি নিজেই পেয়ে যাবেন, তবে তার খোঁজ আপনাকে দেবে অতীন চৌধুরী। আপনি আমাকে দেখতে পান কারণ আপনি নিজের বিবেকের কাছে সৎ। কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে থাকলেও আপনি সেটিকে শুধরে নিয়ে সৎ পথে চলেছেন। তার সাথে সাথে একজন উচ্চ মার্গের সাধক। আর এই যে এই ছোট বাচ্চাগুলো আমায় দেখতে পাচ্ছে, তার একটাই কারণ, পৃথিবীর জটিলতা, হিংসা এখনো এদের অন্তরে প্রবেশ করতে পারেনি। এদের পবিত্র অন্তরের মধ্যেই যে স্বয়ং ঈশ্বরের বাস। সবই না হয় বুঝলাম, কিন্তু আপনার পরিচয় অতীন বাবু কি করে দেবেন? উনি তো নিজেও আপনাকে দেখেননি বা আপনাকে চেনেন না। তাহলে? ঠাকুরদার কথায় ওনার মুখে যেন কষ্টের ভাব ফুটে উঠল। উনি ধীর গলায় বললেন, আমি তো চাই সকলে আমার স্বরূপ দেখুক, কিন্তু আমি যে যুগ যুগ ধরে বন্দিনী হয়ে আটকে রয়েছি আধারের অতলে, যেখানে সকলে পৌঁছতে পারে না সেই গভীর কালোর মধ্যে। কিন্তু আপনি পারবেন আমাকে বন্দি দশা থেকে মুক্তি করে আবার এই বাড়িতে আমাকে প্রতিষ্ঠা করতে। তার জন্যই যে আপনার এখানে আগমন। আপনি নিশ্চয়ই জানেন প্রতিটি কার্যের পিছনে কোনো না কোনো কারণ থাকে। তেমনি আমার মুক্তির ভার আপনার ওপর, আর এটা আপনাকে সামনের কৌশিকী অমাবস্যার আগেই করতে হবে, নয়তো দেবিকার প্রাণ সংকট হতে পারে। কি বলছেন? আগে আপনি আমার পরিচয় উদ্ঘাটন করুন, তারপর ধীরে ধীরে আমি আপনাকে সবটা জানাবো। কথাগুলো বলেই তিনি বাতাসের মধ্যে মিলিয়ে গেলেন। চোখের সামনে এমন ভুতুড়ে কাণ্ড দেখেও আমার ভয় হলো না, বরং উনি যতক্ষণ ঘরের মধ্যে উপস্থিত ছিলেন ততক্ষণ একটা পবিত্র ভাব ঘরের মধ্যে বিরাজ করছিল। আমি ঠাকুরদার দিকে ফিরে তাকাতে উনি মৃদু হেসে আমায় ঘুমিয়ে পড়তে বললেন। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখলাম তিনি সকালে মহাদেবের পুজোর জন্য তৈরি হচ্ছেন। আমিও উঠে তৈরি হয়ে ওনার সাথে পুজোর ওখানে গেলাম। দেবিকা আমাকে দেখে তার গোল গোল চোখগুলো কুঁচকে ভেঙচি কেটে চলে গেল। আমি একটা ধমক দিতে গিয়েও থেমে গেলাম। ছোট মানুষ, তার ওপর ওর বাড়িতে আমি অতিথি হিসেবে আছি। যদি এদিক ওদিক কিছু করি তাহলে ঠাকুরদার হাতে যে দু একটা কিল নিশ্চয়ই খেতাম, সেটা আমি জানি। পুজো শেষ হতে ঠাকুরদা, আমি আর অতীন দাদু একসাথে জল খাবার খেতে বসলাম। গরম লুচি আর ছোলার ডাল। মনের আনন্দে গোগ্রাসে খেতে খেতে দেখলাম অতীন দাদু বারবার দরজার দিকে তাকাচ্ছেন। চিন্তা করবেন না, আপনার ছেলেমেয়েরা সময় মতো চলে আসবে। ঠাকুরদার কথায় খানিক অবাক হয়ে অতীন দাদু বললেন, আপনি কি করে জানলেন? আপনার বারবার দরজার দিকে তাকানো দেখে। ওহো আচ্ছা, তাই বলুন। তবে আপনার সাথে অন্য বিষয়ে একটু কথা আছে। বলুন না, কি বলবেন? খাওয়া শেষ করে বাইরে চলুন, ওখানেই নিরিবিলিতে সবটা বলা যাবে। এখানে লোকের বড্ড বেশি কোলাহল। বেশ। জল খাবার শেষ করে আমরা তিনজনে গিয়ে বসলাম শিব মন্দিরের পেছনে পুকুর ঘাটের চাতালে। বাড়িতে মন্দিরে মানুষের ভিড় থাকলেও এদিকটায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। ঠাকুরদা পুকুরের স্থির হয়ে থাকা জলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনাদের এই বাড়িতে মহাদেব ছাড়া আর কোনো দেবদেবীর পুজোর প্রচলন ছিল? কেন বলুন তো, কিছু কি হয়েছে? না, হয়নি, তবে সম্ভাবনা রয়েছে। আর যাতে আপনার পরিবারে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্যই সমস্তটা জানা দরকার। দুর্ঘটনা? আবার কি দুর্ঘটনা ঘটতে চলেছে? ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি সব রকমভাবে চেষ্টা করব আপনাদের সকলকে বিপদ মুক্ত রাখার।
আর তাই আপনাকে যা জিজ্ঞাসা করছি সে বিষয়ে আপনি যা জানেন সবটা আমাকে জানান। আমি আমার ঠাকুরদার থেকে এই নিয়ে কিছু কথা শুনেছিলাম বইকে। যতটুকু জানি ততটুকুই আপনাকে জানাচ্ছি। আসলে আমাদের পূর্বপুরুষ রাজেন্দ্র চৌধুরী যেমন শক্তিশালী ছিলেন, তেমনি ছিলেন একজন বর্গ ভীমা দেবীর একনিষ্ঠ ভক্ত। জমিদারের কাজ যেমন শক্ত হাতে সামলাতেন, তেমনি প্রজাদের দুঃখে কেঁদে উঠতেন। শুনেছি এই বাড়িতেই ওই বর্গ ভীমা দেবীর অধিষ্ঠান ছিল, কিন্তু তারপরেই কোনো একজন ব্যক্তির দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সেই মূর্তি লুকিয়ে ফেলেছিলেন রাজেন্দ্র চৌধুরী। তারপর ওনার গলা কাটা মৃতদেহ খুঁজে পাওয়া যায় বাড়ির পিছনের মন্দিরে, ঠিক আগের দিন যেখানে দিদি ভাইয়ের জ্ঞানহীন দেহটা পাওয়া গিয়েছিল সেইখানেই। শুনেছিলাম ওনার একমাত্র কন্যা শ্যামা ওই মূর্তির খবর জানতেন, কিন্তু ওনাকেও আর খুঁজে পাওয়া যায়নি। সবটাই লোকমুখে শোনা, তবে বাড়ির পিছনের দিকে ওই পরিত্যক্ত মন্দিরটায় যে বর্গভীমা দেবীর মন্দির ছিল সেটা আমি নিশ্চিত, কারণ ওই মন্দিরে দেবদেবীর আসন থাকলেও তাতে কারোর অধিষ্ঠান নেই। এও শুনেছিলাম দেবীর মূর্তি পুরোটাই নাকি সোনার তৈরি, আর ওনার মুকুটটা নাকি হিরে খচিত ছিল। জানি না কতটা কি সত্যি, তবে বংশ পরম্পরায় এই গল্প প্রায় 100 বছর ধরে আমাদের পরিবারে চলে আসছে। আরও শুনেছি যে আমারই কোনো এক বংশধর ওই মন্দিরে শীতলা দেবীর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু সেই রাতেই তিনি নাকি কিছু একটা স্বপ্নাদেশ পান, আর তারপর থেকেই উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন। সেই থেকে নানাভাবে আমাদের জমিদারি হাতছাড়া হয়ে গিয়ে এই অবস্থায় পৌঁছেছি। কিন্তু আপনাকে তো বললাম, দিদিভাই জন্মের পর থেকে আমার আবার সুদিন ফিরতে শুরু করেছে। বড় ছেলে তো এখানকার কোনো কিছুরই খবর বিশেষ রাখে টাকে না। মেয়েরও বিয়ে হয়েছে, পড়ে রয়েছে কেবল ছোট খোকা। পরবর্তীতে গিয়ে ও যতটা পারবে সামলাবে, না হলে ভগবান যেমন চান তেমনই হবে। বুঝলাম। তবে পরিবারের গল্প আর বাড়ির পিছনের মন্দিরের অবস্থান দুটোর যোগসূত্র স্থাপন করলে বর্গভীমা দেবীর ব্যাপারটা মোটেও মিথ্যে বলে মনে হয় না। আচ্ছা, একবার কি ওই মন্দিরে যাওয়া যাবে? একজন লাঠিয়ালকে ডেকে নিলে ভালো হয় নাকি? না না, সেসবের কোনো দরকার পড়বে না। আপনি নিশ্চিন্ত থাকুন। যার টানে ওই মন্দিরে ছুটে যাচ্ছি, কোনো বিপদ হলে সেই আমাদের বাঁচাবে। আবারও আগের দিনের পথ ধরে এগিয়ে গেলাম সেই মন্দিরটার দিকে। সেদিন গাছেদের ঝোপঝাড়ে সবটা ঠিক মতো দেখা না গেলেও আজ চারপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার করার জন্য মন্দিরটা বেশ স্পষ্ট। আশেপাশের ভাঙা কুটিরগুলো দৃশ্যমান। ঠাকুরদা সেসব দিকে বিশেষ নজর না দিয়ে এগিয়ে গেলেন মন্দিরটার দিকে। মন্দিরটার বেশিরভাগ জায়গায় ভেঙে চড়ে গেছে, তবে দেওয়ালে 26 দেবদেবীর টেরাকোটা আঁকা ছবিগুলো ভালোভাবেই দৃশ্যমান। কি নিখুঁত সেই কাজ! আমার ভাবনার মাঝেই দেখলাম ঠাকুরদার দরজা খুলে ভেতরে প্রবেশ করছেন। ওনার পেছনে অতীন দাদুও রয়েছেন, কিন্তু আমার চোখ তখনও দেওয়ালে আঁকা ছবিগুলোর দিকে। আমি মন দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করছি, এমন সময় দেখলাম দুজন রমণী সামনের বট গাছের আড়াল থেকে বেরিয়ে গেল সামনের ঘাটের দিকে। তাদের পরনে শাড়ি আর গলায় লাল জবা ফুলের মালা। কিছুক্ষণ পরেই সেই দুজন নারী ভিজে বস্ত্রে নিজেদের মধ্যে গল্প করতে করতে মিলিয়ে গেল সেই বট গাছের আড়ালে। ব্যাপারটা চোখের পলকে এত দ্রুত ঘটে গেল যে আমার মনে হলো কিছুক্ষণ হয়তো আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দাদুর কাছে ছুটে গেলাম। মন্দিরের গর্ভগৃহ পুরোটাই ফাঁকা, কেবল পোড়া ইটের তৈরি হোমকুণ্ডটা পড়ে রয়েছে। এছাড়া বাইরের দেওয়ালের মতো মন্দিরের ভেতরের দেওয়ালেও নানা চিত্র খোদাই করা রয়েছে। ঠাকুরদা প্রতিটা জিনিস গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে করতে
হঠাৎ হোমকুণ্ডের সামনে থেমে গিয়ে একটু বেরিয়ে থাকা ইঁটকে ভেতরের দিকে ঠেলতেই হোমকুণ্ডের নিচের মেঝেটা সরে গিয়ে একটা ছোট বাক্সের মতো ফাঁকা জায়গা বেরিয়ে এলো। আমি আর অতীন দাদু দুজনেই ততক্ষণে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি। ঠাকুরদা নিচু হয়ে ওখান থেকে লাল কাপড়ে জড়ানো কিছু একটা হাতে তুলে নিয়ে আবার হোমকুণ্ডটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিল। আমি তখনও অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রয়েছি। এত অবাক হবার কিছুই হয়নি রে ভবানী। আগেকার জমিদার বাড়িতে, রাজবাড়িতে এরকম আরো নানান ধরনের গুপ্ত জায়গা থাকতো। ওই সমস্ত জায়গায় ওনারা সব নিজেদের মূল্যবান সম্পদ লুকিয়ে রাখতেন। আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন অতীনবাবু? বিশ্বাস করুন, এত বছর ধরে এই মন্দিরে আমাদের যাতায়াত, কিন্তু কেউই কোনোদিনও আমরা এই গুপ্ত জায়গার সন্ধান পাইনি। যাতে সহজে সন্ধান পাওয়া না যায় সেই জন্যই তো এই ব্যবস্থা। তবে এখন যখন এই গুপ্ত বস্তু পাওয়া গেছে, তখন আপনি এটা ধরুন আর দেখুন তো এর মধ্যে কি কি আছে। বাক্সটা ছোট আর কাঠের হলেও তাতে সূক্ষ্ম নকশা করা। এতে করে বাক্সটার সৌন্দর্য আরো বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এত বছর ধরে বাক্সটা পড়ে থাকার কারণে রংটা সামান্য ফিকে হয়ে গেছে, তবে তাতে করে সৌন্দর্য কমেনি। অতীন দাদু কাঁপা কাঁপা হাতে বাক্সটা নিয়ে সামনের দিকে একটু চাপ দিয়ে উপরের দিকে তুলতেই বাক্সটা খুলে গেল। বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটা চাবি আর ছোট কাগজের কিছু টুকরো এবং একটা সোনার নথ। অতীন দাদু সহ আমরা এক দৃষ্টে তাকিয়ে রইলাম বাক্সের দিকে। আপনি কিছু মনে না করলে আমি কাগজটা নিতে পারি? এটা জিজ্ঞাসা করার মতো কথাই নয়। সত্যি কথা বলতে, আপনি যদি এটা উদ্ধার না করতেন তাহলে এটা আমাদের সকলের চোখের আড়ালেই রয়ে যেত। তাই এটার জন্য আমার কাছে সম্মতি চাওয়ার কিছু নেই। ঠাকুরদা মাথা নেড়ে অতি সাবধানে কাগজটা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে তার ভাঁজ খুলে নিজের চোখের সামনে মেলে ধরলেন। পুরনো হলদেটে কাগজে অস্পষ্ট হয়ে আসা কালো কালিতে ঝরঝরে মুক্তোর মতো হাতে লেখা কয়েক লাইন। ঠাকুরদার লেখায় চোখ বুলিয়ে নিয়ে আমাদের উদ্দেশ্যে পড়ে বললেন, সাজিয়ে স্টক পঞ্চধাপে, মিললে ছবি পাবে আলোর দিশা, মা আছে সন্তানের কোলে, অপেক্ষা শেষে মুক্তির দেখা। ঠাকুরদার লেখাটা পড়ে অতীন দাদুর দিকে তাকালেন। অতীন দাদু জিজ্ঞাসু চোখে তাকিয়ে বললেন, এটার মানে কি? আর এই চাবিটাই বা কিসের? আমি নিজেও যে কিছু বুঝতে পারছি না। তবে মন্দিরের ওই আসনের শূন্যস্থান বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই দেবী নিজের স্থানে অধিষ্ঠান করবেন। দেবী? কোন দেবী? বর্গভীমা দেবী। হঠাৎ গুলি বলে উঠল, ও দাদু, আপনি এখনো বর্গভীমা দেবীর সম্বন্ধে কিছু বললেন না তো? হ্যাঁ রে হ্যাঁ, বলছি, একটু সবুর কর। এই তো এতক্ষণ সবুর করলাম, এবার বলুন না। উফ, তোরাও না সত্যি পারিস বটে। আচ্ছা বলছি, শোন। তন্ত্র চূড়ামণি অনুসারে দেবী হলেন কপালিনী, আবার শিবচরিত অনুসারে দেবী হলেন ভীমরূপা, পিঠুমালা তন্ত্র অনুসারে দেবী কপালিনী ভীমরূপা। দেবী বর্গভীমা নামের সঙ্গে ধীবর সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। অনেকে বলেন ধীবর সম্প্রদায়ের আরাধ্যা ভীমা দেবী বর্গভীমা। আসলে এই দেবীকে নিয়ে নানা মতান্তর রয়েছে। যেমন জনশ্রুতি আছে, দক্ষ যজ্ঞের পর
দেবাদিদেব যখন পার্বতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নাচ শুরু করেন, তখন তাকে নিরস্ত করতে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন, যা 51টি টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেই সময় তমলুক শহরে দেবীর বাম গোড়ালি পড়েছিল। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ এটি, আর পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। মঙ্গল কাব্য অনুসারে এক সওদাগর সিংহল যাওয়ার পথে তমলুক বন্দরে নোঙর করেন। সেই সময় এক ব্যক্তিকে স্বর্ণ কলস নিয়ে যেতে দেখেন তিনি। সওদাগর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে তিনি জানান, এখানেই জঙ্গলের ভেতরে একটি কুয়ো রয়েছে, যার জলে পিতলের কলস ডোবালেই তা সোনা হয়ে উঠে আসে। এই কথা শুনে তিনি অনেক পিতলের কলসি কিনে নিয়ে তা ওই জলে ডুবিয়ে সোনা বানিয়ে তা বিক্রি করে বিপুল লাভবান হয়েছিলেন। তাই ফেরার পথে তিনি কুয়োর পাশেই বর্গভীমা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় আরো অনেকে বিশ্বাস করেন তমলুকে তথা পূর্ব মেদিনীপুর ও বাংলায় যে দেবী বর্গভীমার মন্দির আছে, সেই মন্দিরের পাশে থাকা পুষ্করিণীতে ডুব দিয়ে পাওয়া যে কোনো বস্তু লাল সুতো দিয়ে মন্দিরের পার্শ্ববর্তী গাছে বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। দেবী চতুর্ভুজা, নিচে রয়েছে শায়িত শিবের মূর্তি। মায়ের ডান হাতের উপরটিতে রয়েছে খড়গ আর নিচেরটিতে ত্রিশূল। উপরের বাম হাতে খড়গর আর নিচের ডান হাতে মুন্ড। বর্গভীমার দুপাশে শোভা পাচ্ছে দশভুজা মহিষমর্দিনী এবং দ্বিভুজা মহিষমর্দিনী মূর্তি। লোককথা অনুযায়ী দেবী বর্গভীমা পূজিত হয়ে আসছেন সেই মহাভারতের সময় থেকে। এখানে তিনি কালী রূপে পূজিতা হন। তাকে আবার কখনো বা দুর্গা বা জগদ্ধাত্রী রূপেও পূজা করা হয়। একটাই ঠাকুরকে এত রূপে পুজো করা যায় নাকি? এটা আবার কেমন কথা? হয় হয়, আরে দেখিসনি মা দুর্গা কেমন কালীর রূপ ধারণ করে তাণ্ডব করেছিলেন? আমাদের বাংলায় যে সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী রূপে পূজিত হয়, বৌদ্ধে সেই দেবী তন্ত্র সাধনার রূপ ধারণ করে। তবে সব থেকে বড় জিনিস হলো মনের ভক্তি আর শ্রদ্ধা। দেখবি তাহলেই অনেক কিছু সহজ সরল হয়ে গেছে। তবে এই নিয়ে আর একটা গল্প আছে। আমরা সবাই মিলে উৎসাহের সাথে বললাম, হ্যাঁ দাদু বলুন না দাদু, বলুন না। ইতিহাসের দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন কালা পাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন হয়েছিল, ঠিক তখন কালা পাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। দুরন্ত কালা পাহাড় উড়িষ্যা বিজয়ের পর যখন বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেছেন, তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন। কালা পাহাড় সুলেমান করনানির সেনাপতি ছিলেন। উড়িষ্যা অভিযানকালে কালা পাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে। সেখানে শিবির খাটিয়ে বর্গভীমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালা পাহাড়। মন্দিরের দেবী গৃহের দুয়ারে এসে দাঁড়ালেন তিনি। তারপর মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় তাঁবুর পাঠান সৈনিকরা স্তম্ভিত হয়ে যান। তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করনানির সেনাপতি কালা পাহাড়। মূর্তিনাশক কালা পাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি।
ওই চাবি যে ওই বংশের সময় বদলের চাবি ছিল, আর ওই চিরকুট ছিল পথ খুঁজে পাওয়ার ইঙ্গিত। এরপর ভবানী দাদু আবার কিছুক্ষণ তাকিয়ে রইলেন জানলার বাইরের দিকে। তারপর আবার পুনরায় তার গল্প শুরু করলেন। সকলের সন্দেহ হতে পারে বলে আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে রওনা দিই। বাড়ি ফিরে দেখি অতীন দাদুর বড় ছেলে, ওনার স্ত্রী এবং মেজ মেয়ে, ওনার স্বামী আর ওনাদের ছোট মেয়ে একসাথে এসে উপস্থিত। ওনারা এতক্ষণ অতীন দাদুকে দেখতে না পেয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, কিন্তু অতীন দাদু আশ্বাস দিতেই সকলে মিলে আবার আনন্দে মেতে উঠলেন। এর মধ্যে দেবিকা আরও কয়েকবার ওই পুরনো মন্দিরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাড়ির সকলের নজরবন্দি হয়ে থাকায় সেটা সম্ভব হয়নি। এ কারণেই বাড়িতে এত বড় পুজোর আনন্দের মাঝেও সকলের মধ্যে একটা ভয় কাজ করছে। ঠাকুরদা নিজেও চিন্তিত। এর কারণটা অবশ্য আমি জানি। সকাল গড়িয়ে আবার সন্ধে নামল। গতকালের মতো আজও ঠাকুরদা মহাদেবের সন্ধ্যা আরতি শুরু করলেন। তবে এত কিছুর মধ্যেও আমি তখন বেশ খুশি হয়েছি, কারণ অতীন দাদুর বড় নাতি নরেনের সাথে আমার বন্ধুত্বটা ভালোই জমে উঠেছে। ছোট বয়সে যা হয় আর কি। বাইরে তখন কি হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই, শুধু নতুন বন্ধুত্ব নিয়েই আমাদের যত কথা। তেমনি সন্ধ্যা আরতির সময় হঠাৎই দেবিকা রাধা কাকিমার কোলে বসে কাঁদো কাঁদো মুখে বারবার বাইরের দিকে তাকাচ্ছে। আমি পিছন ঘুরে দেখলাম সেই নারীটি মন্দিরের স্তম্ভের পেছনে দাঁড়িয়ে রয়েছেন। ওনার মুখেও কষ্টের ছাপ স্পষ্ট। আমি নিজের কৌতূহল মেটাতে আমার পাশে বসা নরেনকে বললাম, এই একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো তো, কাউকে দেখতে পাচ্ছ কিনা দরজার বাইরে? নরেন আমার কথায় পেছনের দিকে তাকিয়ে দেখল। কই না তো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেন, কেউ কি ছিল? নরেনের এমন কথায় আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখি সত্যিই কেউ নেই। সত্যি কথা বলতে ওনাকে দেখে ভয় লাগে না, বরং ওনার উপস্থিতিতে একটা অন্যরকম স্নিগ্ধতা আছে। পরের দিন সকাল থেকে পুজো শুরু হওয়ার জন্য রাতের খাওয়া সেদিন সেরে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একই ভাবনা ঘুরে ফিরে আসায় আমি আর থাকতে না পেরে দাদুর দিকে পাশ ফিরে শুয়ে বললাম, দাদু, উনি আসলে কে? ঠাকুরদা চোখ বন্ধ অবস্থায় বললেন, কার কথা বলছিস? ওই সেই নারীটি, যিনি শুধু আমাদেরই দেখা দেন। কেন, ভয় পায় বুঝি তোর? না না, ভয় নয়, উনি আশেপাশে থাকলে বড্ড বেশি শান্তি অনুভব করি। ঠাকুরদা উত্তর দিলেন না। মৃদু হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। পরের দিন সকালে বাড়িতে মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। গ্রামের লোক তো বটেই, আশপাশের গ্রামের মানুষজনও এসেছেন পুজো দেখার জন্য। বাড়ির প্রতিটা মানুষ পুজোর কাজে এদিক ওদিক দৌড়চ্ছেন। সব কিছুর মধ্যেও রাধা কাকিমা এক মুহূর্তের জন্য দেবিকাকে ছাড়েননি। অতীন দাদু নিজের দুই ছেলের উপর সমস্ত কিছুর তদারকির ভার দিয়ে নিজে শান্ত হয়ে মহাদেবের সামনে চোখ বন্ধ করে বসে আছেন। আসলে যা সমস্ত ঘটে চলেছে উনিও যে তাতে বিচলিত হয়ে পড়েছেন সেটা ভালো করেই বুঝতে পারছি। তবে ঠাকুরদার উপর আমার পুরো ভরসা আছে। উনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে বাড়ি ফিরবেন। পুজো শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। দাদু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে নিজের শরীরটাকে হেলিয়ে একের পর এক মন্ত্র পাঠ করে পুজো করে চলেছেন। গ্রামের মানুষের ভিড় উপচে পড়েছে মন্দিরে। শঙ্খ, কাসর, ধূপ, ধুনো মিলিয়ে এক আলাদা পরিবেশ বিরাজ করছিল মন্দিরে। শ্বেত পাথরের শুভ্র শিব মূর্তির স্নিগ্ধ রূপ যেন আরো বেশি স্নিগ্ধ হয়ে উঠছিল। পুজো শেষ হতে দুপুর গড়িয়ে গেল। ঠাকুরদার মুখে প্রশান্তির হাসি। প্রত্যেক পুজোর পরই ওনার মুখে
এই হাসি লেগে থাকে। গ্রামের মানুষজন ঠাকুরের প্রসাদ নিয়ে পা বাড়িয়েছে অন্নভোগ গ্রহণ করার জন্য। বাড়ির সামনে বড় ফাঁকা জায়গাটায় বড় এলাহি আয়োজন করেছেন অতীন দাদু। পুজোয় আসা কোনো মানুষ যাতে খালি পেটে বাড়ি না যায় সেদিকে কড়া নজর রাখতে বলেছেন উনি। বুঝলাম এত বড় আয়োজনে কোনো রকম খুঁত চান না তিনি। এত কিছুর মধ্যেও দেখলাম ঠাকুরদা আমায় ইশারায় ডাকলেন। আমি নরেনকে বসতে বলে ওনার কাছে যেতে উনি আমায় ফিস ফিস করে বললেন, অতীনবাবু বোধহয় বাইরে খাবারের ওখানে তদারকি করছেন। ওকে শীঘ্রই একবার আমাদের অতিথিশালায় আসতে বলতো। আর খবরদার অন্য কাউকে এ কথা বলবি না। আমি মাথা নেড়ে অতীন দাদুর খোঁজে বেরিয়ে পড়লাম। মানুষের ভিড়ে জায়গাটায় পা রাখার জো নেই। আমি ছোট মানুষ, এদিক ওদিক গলে এগিয়ে গিয়ে দেখলাম অতীন দাদু নিজেও রান্নার দিকে তদারকি করছেন। দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও এখনো বহু মানুষের খাওয়া বাকি। বাতাসে ছড়াছড়ি করছে খিচুড়ির গন্ধ। আমি ওনার কাছে গিয়ে ঠাকুরদার বার্তা পৌঁছে দিতে উনি সঙ্গে সঙ্গে আমায় নিয়ে অতিথিশালায় হাজির হলেন। ঠাকুরদা ওনাকে দেখে এগিয়ে এসে বললেন, আপনাদের বংশের এই গুপ্ত রহস্যের সমাধান বোধহয় আমি পেয়েছি। আমাদের যত দ্রুত সম্ভব বাড়ির পিছনে ওই মন্দিরে গিয়ে ওনাকে উদ্ধার করতে হবে। ওই কাগজের চিরকুটে তারই সন্ধান দেওয়া হয়েছে। কথাগুলো বলে নিজের হাতে থাকা চিরকুটটা অতীন দাদুর দিকে বাড়িয়ে দেন ঠাকুরদা। অতীন দাদু চিরকুটটা নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এখন করণীয় কি? আমি যে কিছুই বুঝতে পারছি না। চলুন ওই মন্দিরে যাওয়া যাক। আশা করি ওই দিকটা ফাঁকাই থাকবে। অতীন দাদু মাথা নেড়ে হ্যাঁ বললেন। সকলের চোখ এড়িয়ে আমরা তিনজন রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে ঠাকুরদা মন্দিরের ভেতর আর বাইরেটা এক পাক চক্কর দিয়ে এসে আমাদের বললেন, ভেতরে চলুন। ওখানেই আপনাদের বাড়ির বহু প্রাচীন ঐতিহ্য লুকিয়ে আছে। আজ এই শুভ দিনে সেটা আপনার হাতে তুলে দিয়েই আমার দায়িত্ব পালনের সবটুকু চেষ্টা করব। চলুন, ভেতরে চলুন। ঠাকুরদার কথা মতো আমরা মন্দিরে প্রবেশ করে একটা মিষ্টি গন্ধে থমকে দাঁড়ালাম। ঠাকুরদা প্রথমে থমকালেও পরে সেসব অগ্রাহ্য করে এগিয়ে গেলেন মন্দিরের ভেতরের দিকে, পেছনের নকশা করা দেওয়ালের সামনে। মন্দিরের ভেতরের মধ্যে কেবল পেছনের ওই দেওয়ালেই নকশা করা রয়েছে। ঠাকুরদা সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে আমাদের উদ্দেশ্যে পেছন ঘুরে বললেন, আপনারা একটু পিছনের দিকে সরে দাঁড়ান। বিনা বাক্য ব্যয় আমরা পেছনে সরে যেতে ঠাকুরদা দেওয়ালে থাকা কয়েকটা ইঁট টানাটানি করার পর আমাদের অবাক করে দিয়ে কয়েকটা ভিন্ন ধাঁচের ইঁট দেওয়াল থেকে বের করে সেকে খাঁজে খাঁজে সাজিয়ে দেয়ালে একটা কালী মূর্তির মুখ ফুটে উঠতেই একটা বিকট শব্দ করে দেওয়ালটা সরে গিয়ে একটা ক্ষীণ আলোর রশ্মি বেরিয়ে এলো সরু পথে। আমি আর অতীন দাদু অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম, কিন্তু ঠাকুরদার মুখে খেলে যাচ্ছে অদ্ভুত প্রাপ্তির হাসি। অতীন দাদু ঠাকুরদার দিকে এগিয়ে গিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এটা এটা কি? আরে এখানে এটা এই গুপ্ত ঘরটা এবার কোথা থেকে এলো? চিরকুটেই তো এটা লেখা ছিল অতীনবাবু। সাজিয়ে স্টক পঞ্চধাপে, মিললে ছবি পাবে আলোর দিশা। এই যে 5টা স্টক অর্থাৎ ইঁট সাজিয়ে মা কালীর ছবি ফুটে উঠতেই মা নিজের কাছে যাওয়ার জন্য পথ খুলে দিয়েছেন। দিনের আলো কমে আসছে, সন্ধে নামার আগে আমাদের ওনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে যে। আসুন, আমার পিছনে আসুন, দেখে আসবেন কিন্তু। এই বলে ঠাকুরদা এগিয়ে গেলেন গুপ্ত ঘরের দিকে। আমরাও চললাম ওনার পিছু পিছু। এই গুপ্ত ঘরটা দেখে মনে হলো একটা বড় ঘরকে একটা দেওয়াল তুলে দিয়ে দুভাগে ভাগ করা হয়েছে। এমন সময় লক্ষ্য করলাম বদ্ধ ঘরের ওপরে ছোট্ট ঘুলঘুলি দিয়ে এসে পড়েছে এক টুকরো আলো। আর সেই ঘরের এক কোণে পড়ে রয়েছে 3টে নরকঙ্কাল, আর তাদের একজনের কোলে রয়েছে শ্যামা রূপে বর্গ ভীমা দেবী। ওনার পরনে লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না।
আমরা সকলে সেদিকে তাকিয়ে আছি। এমন সময় ঘরের মধ্যে হঠাৎ করে ধোঁয়া পুঞ্জীভূত হয়ে একটি অষ্টাদশী নারীর অবয়ব ধারণ করে আমাদের সামনে উপস্থিত হলো কেউ। তার শান্ত স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে ঠাকুরদা জিজ্ঞাসা করলেন, আপনি কে? নারীটি এবার তার শান্ত গলায় আমাদের উদ্দেশ্যে বলল, আমি চন্দ্রাবতী, জমিদার রাজেন্দ্র চৌধুরীর কন্যা। অদিন দাদু ততক্ষণ এই সমস্ত কাণ্ড দেখে ভয় বার কয়েক কেঁপে উঠলেন। ওনার দিকে তাকিয়ে নারীটি বললেন, ভয় পাবেন না, আপনারই বংশের সন্তান আমি, তাই আমার দ্বারা কোনো ক্ষতি আপনাদের হবে না। বরং এই মূর্তি আপনার হাতে তুলে দিয়েই আমার মুক্তি। দেবীকে আবার নতুন করে মন্দিরে প্রতিষ্ঠা করবেন। আপনি যেমনটা বললেন তেমনটাই হবে, কিন্তু আপনাদের এই পরিণতি কি করে হলো? আর রাজেন্দ্র চৌধুরীকে হত্যাই বা করেছিল কে? নারীটির মুখে এবার স্নিগ্ধতার বদলে ফুটে উঠল রাগের চিহ্ন। তিনি আমাদের দিকে তাকিয়ে কাঠ কাঠ গলায় বললেন, ওই বিশ্বাসঘাতক লোকটাকে বিশ্বাস করেছিলাম আমরা। বাবার সব থেকে বিশ্বস্ত মানুষ ছিলেন আমাদের নায়েব শঙ্কর পাল। বাবার সমস্ত কিছুর খুঁটিনাটি খবর থাকতো ওনার কাছে, কিন্তু অত্যাধিক লোভে ওনার ভালো মানুষের মুখোশ খুলে পড়ে এক নিমেষে। শহরে ব্যবসায়ীদের কাছে আমাদের দেবী মূর্তিকে চড়া দামে বিক্রি করে পালিয়ে যাবার মতলব এঁটেছিলেন উনি। কিন্তু ওনার দুর্ভাগ্যের কারণে বাবা সবটাই জানতে পেরেছিলেন গুপ্তচরের মাধ্যমে। তারপরে বাবা ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু হিংসা পরায়ণ নায়েবের ব্যবহার দেখে বাবা কিছু একটা আঁচ করেছিলেন। সেই কারণেই দুজন দাসীর সাথে আমাকে এই গুপ্ত ঘরে লুকিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন ওনার ছোট ভাই, মানে আমার ছোট কাকা, আমায় ঠিক উদ্ধার করে নেবেন। ওই সময় তিনি জমিদারির কাজের পাশের গ্রামে গিয়েছিলেন, তাই এসব কিছুই জানতেন না তিনি। আমি শত বাধা দেওয়ার চেষ্টা করলেও বাবা আমার কোনো কথাই শোনেননি। আমায় লুকিয়ে রেখে গেছিলেন এই ঘরে। সেদিন রাতেই নায়েব মশাই ওনার একজন সঙ্গী নিয়ে বাবার উপর নিঃশব্দে হামলা করেন। মন্দিরে ঠাকুরের মূর্তি না পেয়ে বাবার ওপর অকথ্য অত্যাচার চালান। সবটাই এমন নিঃশব্দে করা হয়েছিল যে বাড়ির কেউ টের পায়নি পর্যন্ত। বাবার কষ্টের চিৎকার শুনতে পেলেও তখন আমার কিছুই করার নেই। একসময় বাবার কাছ থেকে কোনো কথা আদায় করতে না পেরে বাবার গলা কেটে হত্যা করে রাতের অন্ধকারে পালিয়ে যায় শয়তানটা। তবে মা ওদের পাপের সাজা ঠিকই দিয়েছেন। কিন্তু এদিকে আমরা চিরকালের জন্য বন্দী হয়ে পড়ে রইলাম এখানে। ছোট কাকা আমাদের উদ্ধার করতে পারলেন না। উনি হয়তো ভেবে নিয়েছিলেন মূর্তির সাথে সাথে আমাকেও নিয়ে গেছে শয়তানটা। খাবারের অভাবে আমাদের শরীর একটু একটু করে শুকিয়ে যেতে লাগলো। জলের অভাবে গলা জড়িয়ে যায়। এক এক করে 2 দাসী মরল। শেষ পর্যন্ত আমিও আর নিজের প্রাণ ধরে রাখতে পারলাম না। কিন্তু আমার দায়িত্ব যে শেষ হয়নি, তাই সেই দায়িত্ব পালন করার জন্যই মায়ের আশীর্বাদে আবার জন্মলাভ করেছি আমি। এর মধ্যে হঠাৎ করেই বাইরে থেকে ছুটে এসে ঘরের মধ্যে প্রবেশ করলো দেবিকা। একবার সামনের দিকে তাকিয়ে দেখল, তারপর করুণ হাসি হেসে কোনো ভয় ভীতি ছাড়াই এগিয়ে গিয়ে দেবীর মূর্তিটা কঙ্কালের হাত থেকে ছাড়িয়ে নিজের কোলে তুলে নিল। তারপর চন্দ্রাবতীর দিকে তাকিয়ে রইল। বাকি অপূর্ণ কাজটা এবার দেবিকা সম্পূর্ণ করবে। ওর হাত দিয়েই আবার প্রাণ সঞ্চয় হবে মায়ের মূর্তিতে। কিন্তু দিদি ভাই, কেন? কারণ আমার নবজন্ম হয়েছে মাকে আবার নতুন রূপে প্রতিষ্ঠা করার জন্যই। তবে চিন্তা করবেন না, মায়ের প্রতিষ্ঠার পরই সাধারণ শিশুর মতোই হয়ে থাকবে দেবিকা।
আগামী কৌশিকী অমাবস্যা তিথিতে মায়ের প্রাণ প্রতিষ্ঠার শুভ সময়। মায়ের আশীর্বাদ সব সময় আপনাদের উপর থাকবে। এবার আমার কাজ শেষ, এবার আমার মুক্তির সময় এসে গেছে। ওনার কথা শেষ হতেই চোখের নিমেষে অবয়বটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে 3টে কঙ্কালের অস্তিত্ব মিলিয়ে গেল বাতাসের মধ্যে। কেবল দেবিকা চোখ বন্ধ করে মূর্তি আগলে দাঁড়িয়ে রইল একই জায়গায়। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই স্থানুর মতো চুপ করে রইলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে হইচইয়ের শব্দে ধ্যান ভাঙল আমাদের। মন্দিরের সামনে কারা যেন চেঁচামেচি করছে। অতীন দাদু সেদিকে তাকাতে ঠাকুরদা বললেন, আপনি দিদিভাইকে নিয়ে আসুন, আমি বাইরেটা দেখছি। অতীন দাদু ওনার কথা মতো দেবিকার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। দাদু আর আমি ততক্ষণে বাইরে বেরিয়ে দেখি নরেন, ওর বাবা, মা, রমা কাকিমা আরও সব অনেকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেবিকাকে পাগলের মতো এদিকে ছুটে আসতে দেখে ওনারাও ছুটে এসেছেন। ঠাকুরদা ওনাদের শান্ত হতে বলে একটু আগের সব ঘটনা জানালেন। আর সেই মুহূর্তে অতীন দাদু দেবিকা সহ দেবীর মূর্তি কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সেদিন ওই বাড়িতে ঢাক ঢোল বাজিয়ে উলু দিয়ে চৌধুরী বাড়িতে মাকে নিয়ে প্রবেশ করেছিল দেবিকা। আর তার ঠিক 2 দিন পরেই কৌশিকী অমাবস্যায় নতুন করে প্রাণ প্রতিষ্ঠিত হয়। আর পুরো পুজোর সময়টাতে দাদুর পাশে সমস্ত পুজোর কাজ করেছিল দেবিকা। সকলেই অবাক হয়ে তাকিয়েছিল ছোট্ট মেয়েটার নিপুণ পুজোর কাজ দেখে। সেই পুজোর ভোগের শোল মাছটাও নিজের হাতে রান্না করেছিল। আসলে চন্দ্রাবতী আগের জন্মে যা পারেনি সবটাই পুনর্জন্মে দেবিকার মধ্যে দিয়ে পূরণ করেছিলেন। আচ্ছা দাদু, এখন তাহলে সেই মূর্তি কোথায়? শেষ চিঠিতে নরেন লিখেছিল সেই মূর্তি নাকি নিজে থেকেই অদৃশ্য হয়েছে দেবিকার মৃত্যুর পর। তারপর আর জানি না, হয়তো দেবিকার মৃত্যুতে তিনিও হারিয়ে গেছেন। আচ্ছা, ঠাকুররাও মাছ খায় দাদু? কেন, মাছ মাংস কি তুই একাই খাবি নাকি? হ্যাঁ, এরকম অনেক দেবদেবী আছেন যাদের ভোগ হিসেবে মাছ মাংস দেওয়া হয়। তাহলে তো ভালোই হয়, ভোগ হিসেবে আমরাও খেতে পারবো সেগুলো, দারুণ মজা হবে। ভ্যাবলাইয়ের এমন কথায় দাদু সহ আমরা সকলেই হো হো করে হেসে উঠলাম।